স্থিতি স্থাপকতা। স্থিতি স্থাপকতা জিনিসটা কি? বলে যে বাহ্যিক বল প্রয়োগ করলে, বাহ্যিক বল মানে বাইরে থেকে বল প্রয়োগ করা হলে যদি বস্তুর আকার আয়তন, বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে, উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টায় বাধা দেয়, অর্থাৎ আমি বল প্রয়োগ করতেছি বস্তুর আকার আকৃতি অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য, বস্তুর আকার আকৃতি অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য। আর যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয়, আমি যে আকার পরিবর্তন করতেছি সেই আকার পরিবর্তনকে বাধা দেয়, বল অপসারণ করলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপক ধর্ম। যেসব পদার্থ এই ধর্ম প্রদর্শন করে তাকে বলা হয় স্থিতিস্থাপক পদার্থ। আমরা আবার এই কথাটা বলতেছি, বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টার বাধা দেয়, অর্থাৎ আমি যে চেষ্টা করতেছি আকার আকৃতি পরিবর্তন ঘটানোর জন্য, এই প্রচেষ্টাকে বাধা দেয়, বল অপসারিত করলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, বল অপসারিত করলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক ধর্ম। যেসব পদার্থ এই ধর্ম প্রদর্শন করে তাকে বলা হয় স্থিতিস্থাপক পদার্থ। আমি আবার বলতেছি, বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে বস্তু যে ধর্মের জন্য এই প্রচেষ্টাকে বাধা দেয়, আবার বল অপসারণ করলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে, সেই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক ধর্ম। যেসব পদার্থ এই স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে তাকে বলা হয় স্থিতিস্থাপক পদার্থ। প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তু আকার আয়তন পরিবর্তন ঘটে, বল অপসারণ করলে বস্তু আবার আগের অবস্থায় ফিরে আসে। এর একটা সীমা আছে, প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমার মধ্যে বল প্রয়োগ করে বস্তুর আকার আয়তনের পরিবর্তন ঘটানো হলে, বল যদি অপসারণ করা হয় বস্তু আবার পূর্ব অবস্থায় ফিরে আসে, সেই সীমাকে বলে স্থিতিস্থাপক সীমা। তাহলে আমরা পড়াইলাম স্থিতিস্থাপক পদার্থ, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক ধর্ম, স্থিতিস্থাপক সীমা, এই বিষয়গুলো পড়াইলাম। যদি স্থিতিস্থাপক সীমার চেয়ে বেশি বল প্রয়োগ করো, ওই সীমার চেয়ে বেশি বল প্রয়োগ করো, তার বস্তু বল অপসারণ করলে পূর্বের অবস্থায় ফিরে নাও আসতে পারে, বস্তু পূর্বের অবস্থায় ফিরে নাও আসতে পারে। অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুকে আকার আয়তনে পরিবর্তন ঘটালে বল অপসারণ করলে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবে, সেই সীমাকে বলা হয়েছে স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক পদার্থগুলোর মধ্যে বল প্রয়োগ করতে হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে বল প্রয়োগ করতে হবে, তাহলে বল অপসারণ করলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে। যেটাকে আমরা ইলাস্টিক পদার্থ বলি, স্থিতিস্থাপকতা বলে ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা। আবার বল প্রয়োগ করলে প্রসারিত হয়, বল অপসারণ করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক ধর্ম। বাইরে বল প্রয়োগ করা হলে বস্তুর আকার বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, বস্তুর একক দৈর্ঘ্যের এই পরিবর্তনকে বলা হয় বিকৃতি। আমরা একটা উদাহরণ দেই, ধরি একটা বস্তুর দৈর্ঘ্য একটা বস্তু এর দৈর্ঘ্য এল প্রাইম ধরলাম, এল নট।
এখন এটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পর দৈর্ঘ্যটা হয়ে গেল এল। আগে দৈর্ঘ্য ছিল এল নট, এখন হয়ে গেল এল। এল নট এখন হয়ে গেল এল। তা দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল? এল মাইনাস এল নট। এল থেকে এল নট বিয়োগ করলে দৈর্ঘ্য বিকৃতি পেয়েছে, যে এইটুকু দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখন এরকম লিখতে পারি, আদি দৈর্ঘ্য ছিল এল নট। এল নট দৈর্ঘ্যে বল দৈর্ঘ্য বৃদ্ধি পায় এল মাইনাস এল নট। এটা ক্লিয়ার? এল মাইনাস এল নট। তাহলে একক দৈর্ঘ্যে বল প্রয়োগে দৈর্ঘ্য বৃদ্ধি পায় এল মাইনাস এল নট বাই এল নট। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম একক দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি পাইল। এখন আমরা বিকৃতির সংজ্ঞাটা আবার দিই। বাইরে থেকে বল প্রয়োগ করা হলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের পরিবর্তন হয়। একক দৈর্ঘ্যের এই পরিবর্তনকে বলা হয় বিকৃতি। একক দৈর্ঘ্যের এই পরিবর্তনকে বলা হয় বিকৃতি। তাহলে যে একক দৈর্ঘ্যের পরিবর্তন, এটা এল নট বাই এল নট, এটা একক দৈর্ঘ্যের পরিবর্তন, এটাকে বলা হবে বিকৃতি। তাহলে অতএব বিকৃতি ইকুয়াল এল মাইনাস এল নট বাই এল নট। এল মাইনাস এল নট বাই এল নট। একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এল মাইনাস এল নট বিয়োগ করলে আমরা লিখতে পারি ডেল এল বাই এল নট। তাই বিকৃতি ইকুয়াল দেওয়া হয়তো ডেল এল বাই এল নট। এটা বিকৃতি ইকুয়াল দাঁড়ালো ডেল এল বাই এল নট। এখন বিকৃতি একক কি? উপরে আছে দৈর্ঘ্য পরিবর্তন, নিচে আছে আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তন, আদি দৈর্ঘ্য। তাহলে উপরেও দৈর্ঘ্য পরিবর্তন এর একক মিটার, আদি দৈর্ঘ্য এরও একক মিটার। তাই মিটার মিটার কাটা যাবে, তাহলে বিকৃতির কোনো একক নেই। তাহলে বিকৃতির কোনো একক নেই। তাহলে আমরা পাইলাম বিকৃতি যেহেতু একই জাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই। তাহলে বিকৃতি বিষয়টা আমরা বুঝতে পারলাম। আমরা আরেকবার বলে দেই, কোন বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা হলে বস্তুর আকার বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। একক দৈর্ঘ্যের এই পরিবর্তনকে বলা হয় বিকৃতি। একক দৈর্ঘ্যকে কখনো কখনো আপেক্ষিক বলা হয়। একক দৈর্ঘ্যের পরিবর্তন বা আপেক্ষিক দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় বিকৃতি। বিকৃতি ইকুয়াল এল মাইনাস এল নট বাই এল নট অথবা ডেল এল বাই এল নট। এটাই হচ্ছে বিকৃতি। বিকৃতির কোনো একক নেই। এখন আমরা চলে যাব পীড়ন। ওকে, আমরা চলে যাই পীড়ন। পীড়ন কি? বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলে, বল প্রয়োগ করলে আমি বিকৃতি ঘটাবো। বল প্রয়োগের ফলে বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধকারী বলের উদ্ভব হয়।
স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে এক ধরনের প্রতিরোধকারী বলের উদ্ভব হয়। এই প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন। তাহলে আবার বলতেছি, বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলে বস্তুর ভিতরে একটি প্রতিরোধকারী বলের উদ্ভব হয়। অর্থাৎ আমি একটা বল প্রয়োগ করে একটা বস্তুকে প্রসারিত করব, তা বস্তু কিন্তু প্রসারিত না হওয়ার জন্য বাধা দিবে, আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি করা চেষ্টা করা হলে স্থিতিস্থাপকতার ধর্মের জন্য বস্তুর ভিতরে এক ধরনের প্রতিরোধকারী বা বাধাদানকারী বলের উদ্ভব হয়। বলটা বুঝতে হবে কেমন বল, বাধাদানকারী বল বা প্রতিরোধকারী বলের উদ্ভব হয়। তাহলে বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলে বস্তুর ভিতরে এক ধরনের প্রতিরোধকারী বা বাধাদানকারী বলের উদ্ভব হয়। বস্তুর ভিতরে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত বা সৃষ্ট এই প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন। তাই বোঝার চেষ্টা করতে হবে, বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলে স্থিতিস্থাপকতা ধর্মের জন্য বস্তুর ভিতরে এক ধরনের প্রতিরোধকারী বা বাধাদানকারী বলের সৃষ্টি হয়। বস্তুর ভিতরে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত বা সৃষ্ট এই বাধাদানকারী বল বা প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন। তাহলে পীড়ন কি? পীড়ন একটা বাধাদানকারী বল বা প্রতিরোধকারী বল। এটা একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বা সৃষ্ট বা উদ্ভূত বাধাদানকারী বল বা প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন। তাহলে আমরা যে সংজ্ঞাটা বললাম আবার বলতেছি, বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তুর বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলে বস্তু তার স্থিতিস্থাপকতা ধর্মের জন্য এর ভিতরে একটি বাধাদানকারী বল বা প্রতিরোধকারী বলের উদ্ভব হয়। বস্তুর ভিতরে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বা সৃষ্ট এই প্রতিরোধকারী বল বা এই বাধাদানকারী বলকে বলা হয় পীড়ন। ধরো এ ক্ষেত্রফল ধরলাম, একটা বস্তুর ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করা হয়। এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বা সৃষ্ট বাধাদানকারী বল এফ। এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বা সৃষ্ট বাধাদানকারী বল হবে বল এফ ধরি। তাহলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বা বাধাদানকারী সৃষ্টির বল হবে এফ বাই এ। পীড়ন ইকুয়াল যেহেতু একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলে পীড়ন, তাহলে পীড়ন ইকুয়াল এফ বাই এ। পীড়ন ইকুয়াল এফ বাই এ। যেহেতু এটা বাধাদানকারী বল, প্রতিরোধকারী বল, এই বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়, আবার টি দিয়েও প্রকাশ করা হয়। এই বলটাকে এফ দিয়েও প্রকাশ করা হয়, আবার টি দিয়েও প্রকাশ করা হয়। তাহলে পীড়ন ইকুয়াল টি বাই এ। তাহলে কি বাধাদানকারী বলকে এফ দিয়েও প্রকাশ করা হয়, টি দিয়েও প্রকাশ করা হয়, তাই পীড়নকে এফ বাই এ বা টি বাই এ বলা হয়। তোমরা কিন্তু চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল পড়ে এসেছো, চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল। তবে সেই বলটা ছিল প্রযুক্ত বল,
প্রযুক্ত বল। আর এটা কিন্তু প্রযুক্ত বল না, এটা হচ্ছে বাধা দানকারী বল, প্রতিরোধকারী বল। এই বলটা হচ্ছে বাধা দানকারী বল বা প্রতিরোধকারী বল। আর চাপের যে বল সেটা প্রযুক্ত বল। দুটো বলের মধ্যে ডিফারেন্স আছে। তবে পীড়নের একক কি? পীড়নের একক নিউটন, বল তো একক নিউটন, আর এই ক্ষেত্রফল একক মিটার স্কয়ার। তাহলে পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার। চাপের একক কিন্তু এটাই চাপের একক, এটাই পীড়নের একক। এটাকে প্যাসকেল বলা হয়েছে। তাহলে পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। চাপের একক তাই। তফাৎটা কি? চাপের মধ্যে যে বলটা আছে সেটা প্রযুক্ত বল, আর পীড়নের মধ্যে যে বলটা আছে সেটা বাধা দানকারী বল বা প্রতিরোধকারী বল। এই আছে পীড়ন। আর আমরা পড়ে ফেললাম পীড়ন। পীড়ন বিষয়টা আমরা জানলাম, বিকৃতি বিষয়টা জানলাম। বিকৃতির কোনো একক নাই, পীড়নের একক আছে, নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। তাহলে পীড়ন আর বিকৃতি আমাদের হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে হুকের সূত্র। হুক, হুকের সূত্র। বিজ্ঞানী হুক একটা সূত্র দিয়েছেন যা হুকের সূত্র নামে পরিচিত। হুকের সূত্র উনি বলছেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন ইকুয়াল কি হবে? পীড়ন ইকুয়াল ধ্রুবক, একটা ধ্রুবক দিতে হবে ইনটু বিকৃতি। এটাই ছিল হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন সমানুপাতিক বিকৃতি। সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এটা সমানুপাতিক ধ্রুবক দিতে, ধ্রুবক কিন্তু বিকৃতি। তাহলে ধ্রুবক ইকুয়াল কি হবে? ধ্রুবক ইকুয়াল কি হবে? পীড়ন বাই বিকৃতি। ধ্রুবক ইকুয়াল দাঁড়াচ্ছে পীড়ন বাই বিকৃতি। এই ধ্রুবককে বলা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস। এই ধ্রুবককে বলা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস। ইয়াংস মডুলাস। ইয়াংস মডুলাস। তাহলে এই ধ্রুবককে বলা হয়েছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস। এখন আমরা এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। সূত্রগুলো বসিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করি।
ধ্রুবককে ইয়াংস মডুলাসকে প্রকাশ করা হয়েছে ওয়াই দিয়ে। আমরা এই ধ্রুবকের জায়গায় ওয়াই বসালাম। পীড়ন ইকুয়াল আমরা পড়ে আসলাম বল বাই ক্ষেত্রফল, বসালাম বল বাই ক্ষেত্রফল। আর বিকৃতির সময় আমরা পড়ে আসলাম এল মাইনাস এল নট বাই এল নট। বুঝার চেষ্টা করতে হবে। এখন এই ভাগ চিহ্ন বড় যে লম্বা রেখাটা, এটা তো ভাগ, এটা গুণ করে দিলে উল্টে যাবে। y ইকুয়াল আসবে f বাই a ইন্টু এল নট বাই এল মাইনাস এল নট। বোঝার চেষ্টা করতে হবে। f বাই a ইন্টু এল নট বাই এল মাইনাস এল নট। আমরা যদি এরকম লিখি বিষয়টা f বাই a, এটা এল নট, এল মাইনাস এল নট ইকুয়াল ডেল এল। তাহলে ইয়াংস মডুলাস y ইকুয়াল, এই সূত্রটা দাঁড়ায় ইয়াং মডুলাস y ইকুয়াল দাঁড়ায় f L0 বাই a ডেল এল, f L0 বাই a ডেল এল। ইয়াংস মডুলাস ইকুয়াল এটা দাঁড়ায় স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস বের করার এটা একটা সূত্র। স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস বের করার সূত্র। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। যদি কখনো আসি ইয়াংস মডুলাস কাকে বলে, তখন বলতে হবে পীড়ন আর বিকৃতির অনুপাতকেই বলা হয় ইয়াংস মডুলাস। পীড়ন আর বিকৃতির অনুপাতকেই বলা হয় ইয়াংস মডুলাস। হুকের সূত্র কি? হুকের সূত্র পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এটা হুকের সূত্র। হুকের সূত্র থেকে আমাদের ইয়াংস মডুলাসটা এসেছে। ইয়াংস মডুলাসের সূত্র এটা। এখন ইয়াংস মডুলাসের একক কি এটা একটু বোঝার চেষ্টা করি, মাত্রা কি এটা বোঝার চেষ্টা করি। এল বাই এল নট, আমার এল নট বাই ডেল এল, এই যে এটা আছে এল নট বাই ডেল এল, এটা তো একই জাতীয় রাশির অনুপাত, এটার কোনো একক নাই, অর্থাৎ বিকৃতির কোনো একক নাই। আর এটা ছিল পীড়ন, এফ বাই এ পীড়ন। পীড়নের একক আমরা জানি নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, এইটাই হচ্ছে ইয়াংস মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক এর একক। নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, এটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াংস মডুলাসের একক। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা যাব গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আবার দৈর্ঘ্য প্রসারণ নাই, সরাসরি আয়তন প্রসারিত হবে। এর আকার নাই, সরাসরি আয়তন। কিন্তু কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে, এইসব ব্যাপার আছে। তো আমরা এখানে শুধু দৈর্ঘ্যটা দেখানোর চেষ্টা করেছি, বইয়ে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে। এখন আমরা আয়তনে যাব। গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারিত হয়। সাধারণত গ্যাসীয় পদার্থের আদি আয়তন ধরা হলো ভিনট। বোঝার চেষ্টা করতে হবে। এরপরে বল প্রয়োগ করে বা আগের আয়তন ছিল ভিনট, এখন আয়তন হলো ভি, বৃদ্ধি পেয়ে। তাহলে আয়তন পরিবর্তন হলো ভি মাইনাস ভি নট। এটা আয়তন পরিবর্তন। একক আয়তনে আয়তন পরিবর্তন হবে ভি মাইনাস ভি নট বাই ভি নট। এই যে একক আয়তনে আয়তন পরিবর্তন। আমরা তখন যেমন বলছিলাম একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য পরিবর্তনকে বলা হয় বিকৃতি,
তোমাদের যদি সংজ্ঞাটা একটু মনে থাকে, তারপরে এই কথাই বলছিলাম, একক দৈর্ঘ্যের এই পরিবর্তনকে বলা হয় বিকৃতি। তদ্রূপ একক আয়তনের এই পরিবর্তনকে বলা হয় বিকৃতি। এটা হচ্ছে আয়তন বিকৃতি, কারণ গ্যাসীয় পদার্থের কোনো দৈর্ঘ্য নাই, শুধু আছে আয়তন। এটা হলো আয়তন বিকৃতি। একক আয়তনে আয়তন পরিবর্তন। ঠিক আছে, আমরা যদি দৈর্ঘ্য বিকৃতির সাথে সংজ্ঞাটা মিলিয়ে দেই, তা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুটির আকার বা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। একক দৈর্ঘ্যের এই পরিবর্তনকে বলা হয় বিকৃতি। ঠিক এইখানে আমরা একই কথা বলতে পারি, কোন গ্যাসীয় পদার্থের বল প্রয়োগ করা হলে আয়তনের পরিবর্তন ঘটে। একক আয়তনের এই পরিবর্তনকে বলা হয় আয়তন বিকৃতি। এটা হচ্ছে আয়তন বিকৃতি। কথা কি ক্লিয়ার? এরপরে আমরা যাই পীড়ন। পীড়ন ইকুয়াল বল বাই ক্ষেত্রফল। তোমরা জানো পদার্থের ক্ষেত্রে পীড়নকে পি দিয়ে প্রকাশ করা হয়। পীড়নকে পি, প্রেসার পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পীড়ন ইকুয়াল পি। এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। অন্য পদার্থের ক্ষেত্রে আমরা বলেছিলাম এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল ইকুয়াল পীড়ন, বল বাই ক্ষেত্রফল ইকুয়াল তো চাপ। সেই হিসাবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পীড়নকে পি দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি আমরা হুকের সূত্র এখানে ফেলাই দেই, পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা হচ্ছে হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন তো পি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, আর বিকৃতি এটা, তাহলে এটা সমানুপাতিক ভি মাইনাস ভি নট বাই ভি নট। পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক। এখন আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক দেব। পি ইকুয়াল, যে সমানুপাতিক ধ্রুবকটা ব্যবহার করা হয়েছে সেটা এখানে ব্যবহার করা হয়েছে বি, ভি মাইনাস ভি নট বাই ভি নট। এই বি কে বলা হয়েছে বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস। এটাকে বলা হয়েছে বাল্ক মডুলাস বি। এটা সমানুপাতিক ধ্রুবক। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই সমানুপাতিক ধ্রুবক বি কে বলা হয়েছে বাল্ক মডুলাস। বি কে বলা হয়েছে বাল্ক মডুলাস। তাহলে আমরা কি কি পড়াইলাম? আমরা পড়াইলাম স্থিতিস্থাপক ধর্ম, স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক পদার্থ, স্থিতিস্থাপক সীমা, বিকৃতি, পীড়ন, হুকের সূত্র, পীড়নের একক, তারপরে ইয়াংস মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার সূত্র, তার একক। তারপরে এখন আমরা পড়েছি বাল্ক মডুলাস। বাল্ক মডুলাসের একক কি, এখন এটা আমাদের বের করতে হবে। বাল্ক মডুলাসের একক কি? এটা তো আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি তো কোনো একক নাই, কারণ উপরে আয়তন নিচে আয়তন কেটে যাবে। তাই এটা তো পীড়ন। পীড়নের একক তো প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তাহলে বাল্ক মডুলাসের একক নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। তাহলে ইয়াংস মডুলাসের একক যা, বাল্ক মডুলাসের এককও তাই। ওটারও একক নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। বাল্ক মডুলাসের এককও নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ে ফেললাম। পীড়নের বল বাই ক্ষেত্রফল, এখানে আমরা এফ ব্যবহার করেছি, কিন্তু বইয়ে টি ব্যবহার করা আছে। টি আমরা তখন এটা বলেছি যে যেহেতু এটা বাধা দানকারী বল, তাই বাধা দানকারী বলকে টি দিয়ে প্রকাশ করা হয়। টি মানে টেনশন, টেনশন থেকে টি, সেই টি ব্যবহার করা হয়েছে বইয়ে। এটা একটা ব্যাপার। এরপরে বইয়ে আমাদের আলোচনা আছে পদার্থের তিন অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। কখন কঠিন দিয়ে তরল বানানো যায়, গলনাঙ্ক কাকে বলে, তরল থেকে কখন গ্যাসীয় বানানো যায়, স্ফুটনাঙ্ক কাকে বলে, গলনের সুপ্ত তাপ, স্ফুটনাঙ্কের সুপ্ত তাপ, এই বিষয়গুলো আলোচিত হয়েছে। এরপরে পদার্থের আণবিক গতিতত্ত্ব। আণবিক গতিতত্ত্ব আমরা রসায়ন বইয়ের তৃতীয়
দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়িয়েছি। এরপরে বই আলোচনা আছে পদার্থের চতুর্থ অবস্থা। পদার্থের চতুর্থ অবস্থা, তোমরা জানো পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। পদার্থের যে 4 নম্বর অবস্থা আছে, যে অবস্থাটা আমরা এর আগে পড়াই নাই, এখন আমাদের এই বিষয়টি পড়াইতে হবে। পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা। পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা, অর্থাৎ গ্যাসীয় অবস্থার পর হচ্ছে প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থাটা কি, যখন গ্যাসীয় পদার্থকে আরো তাপ প্রয়োগ করা হয়, গ্যাসীয় পদার্থ তাপ প্রয়োগ করতে করতে অণুগুলো আরো দূরে সরে যায়, তুমি আরো উপর তাপ প্রয়োগ করলা, তারপর অণুগুলো আয়নিত হয়ে গেল, আয়নিত আধানগ্রস্ত হয়ে গেল, তখন যে অবস্থা প্রাপ্ত হবে সেটাকে বলা হয়েছে প্লাজমা অবস্থা। সাধারণত কোনো পদার্থকে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলে প্লাজমা অবস্থার সৃষ্টি হয়। এটা একটা ইউ আকৃতির, দুটা ইউ আকৃতির একটি পাত্র, ইউ আকৃতির পাত্র বা এইচ আকৃতির বলা যেতে পারে। এই পাত্রে তরল দ্বারা পূর্ণ আছে, মাঝখানে একটা নল আছে, এই পাত্রের তরল, এই পাত্রের তরল এই নল দিয়ে কানেক্ট করা আছে। এইখানে একটা পিস্টন লাগানো আছে, এইখানে একটা পিস্টন লাগানো আছে। পিস্টন পিস্টন দিয়ে বল প্রয়োগ করা হয়। যদি এইখানে বল প্রয়োগ করা হয়, তা পানিগুলা ধাক্কাকে, এই পানি নিচে পানিকে ধাক্কা দেয়, এই পানি এসে এখানে ধাক্কা দেয়, তার মানে এইখানে বল প্রয়োগ করলে এই পিস্টনটা উপরের দিকে উঠে যাবে। বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু ছোট পিস্টনে বল প্রয়োগ করলে বড় পিস্টনটা উপরের দিকে উঠবে, যেহেতু পানি আছে, তরল পদার্থ আছে, এখানে তরল পদার্থ যতটুকু নিচের দিকে নামবে, এখানে তরল পদার্থ সেই হিসেবে ওইটুকু তরলের উপরের দিকে উঠবে। বুঝতে চেষ্টা করতে হবে। দেখাও যে বল বৃদ্ধি করা হলেও যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে ঠিক সেই পরিমাণ শক্তি ফিরে পাচ্ছে, অর্থাৎ এইখানে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, এইখানে বল মানে যে পরিমাণ কৃত কাজ, এখানে কাজের কথা বলা হয়েছে, শক্তির কথা বলা হয়েছে, এখানে যে পরিমাণ শক্তি দেওয়া হচ্ছে এখানেও সেই পরিমাণ শক্তি পাওয়া যাচ্ছে, এই কথাটা এখানে বলা আছে, সেটা আমরা এখন প্রমাণ করব। এইখানে যে পরিমাণ শক্তি দেওয়া হবে এখানে সেই একই পরিমাণ শক্তি পাওয়া যাবে, সেই জিনিসটা এখন আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্য এইখানে এই ছোট পিস্টনে যে বল প্রয়োগ করা হয়েছে সেই বলকে আমরা ধরলাম F1, ছোট পিস্টনে বলকে ধরলাম F1। ছোট পিস্টন দিয়ে যখন বল প্রয়োগ করা হবে তখন ধরলাম যে এইটুকু পানি, এইটুকু দৈর্ঘ্য ধরলাম L1 ধরলাম। যদি ছোট পিস্টন দিয়ে আমি ধাক্কা দেই, পানিটা নিচে নেমে আসছে, কতটুকু নেমে আসছে আমরা ধরলাম যে L1, এই L1 এর পানিটুকু নিচে নেমে আসছে, L1 বোঝার চেষ্টা করতে হবে। তার ছোট পিস্টনে বল F1 আর বল প্রয়োগ করার পর যতটুকু পানি নিচের দিকে নেমে আসলো সেই দৈর্ঘ্যটা হচ্ছে L1, দৈর্ঘ্যটা হচ্ছে L1। আর এই পিস্টনটার, যে পিস্টনটা ছিল সেই পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1। তাহলে এখানে আমরা তথ্য পেয়ে গেলাম, বল প্রয়োগ করেছে F1, যে পিস্টনের মাধ্যমে বল প্রয়োগ করছে সেই পিস্টনটার ক্ষেত্রফল A1, আর যতটুকু পানি নিচে নেমে এসেছে অর্থাৎ বল প্রয়োগ করার ফলে যে সরণটা ঘটছে সেটা L1। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। আর এখানে কতটুকু কৃত কাজ সম্পাদিত হয়েছে, কৃত কাজ কতটুকু সম্পাদিত হলো সেই কাজটা এখন আমরা বের করি। এখানে কাজ W1
আমরা জানি কাজ ইকুয়াল বল গুণন সরণ, তোমরা সবাই জানো। বল তো F1, সরণ হয়েছে L1। এই হচ্ছে কৃত কাজ। বল F1 ইন্টু L1, এটা হচ্ছে প্রথম পিস্টনে আমি যে বল প্রয়োগ করেছি তার ফলে যে কৃত কাজ, সেই কৃত কাজটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের উদ্দেশ্য এইখানকার কৃত কাজ বের করা। এইখানকার কৃত কাজ যদি আমি বের করতে পারি, দুই কৃত কাজে যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে ঠিক পরের পিস্টনে, বড় পিস্টনে সেই পরিমাণ শক্তি পাওয়া গেছে। এই ব্যাপারটা আর কি, যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে বড় পিস্টনে ঠিক সেই পরিমাণ শক্তি পাওয়া গেছে, এটা আর কি। এখন বড় পিস্টনে বল ধরলাম F2, বড় পিস্টনে যে বলটা পাবো এখানে F1 দিলে এখানে পাবো F2। ধরো বড় পিস্টনের ক্ষেত্রফল A2, বড় পিস্টনটা বড় তাই ক্ষেত্রফলটা ধরলাম A2। তোমরা প্যাসকেলের সূত্রে পড়ে আসছো, এইখানে যত চাপ এখানেও ততই চাপ পাওয়া যাবে, এটা তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। এখানে যত চাপ এখানেও ততই চাপ, চাপের কোনো বিন্দু মাত্র কমবে না। এইখানে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল F1 বাই A1, এইখানেও একই চাপ হবে। এখানে চাপ কত হবে F2 বাই A2, বল বাই ক্ষেত্রফল, এই দুটা সমান। এই জিনিসটা ক্লিয়ার, এই দুটা সমান, ঠিক আছে। তাহলে F2 এখান থেকে কি আসে, F2 ইকুয়াল আসে F1 A2 বাই A1। তাহলে F2 ইকুয়াল আসলো F1 A2 বাই A1। ওকে, এখন এই পিস্টনের কৃত কাজ কত, আমরা কৃত কাজকে W2 দিয়ে প্রকাশ করলাম। W2 ইকুয়াল বল গুণন সরণ। এখানে পানি যে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে এটা একটু উপরে দিয়ে উঠে আসবে না, এই পিস্টনটা যতটুকু উপরে উঠে আসলো সেটাই তো সরণ, সেই সরণটাকে আমি L2 দিয়ে প্রকাশ করলাম। বল গুণন সরণ, খুব বোঝার চেষ্টা করতে হবে, L2 দিয়ে প্রকাশ করলাম। তাহলে এইটুকু আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এইটুকু জিনিস বুঝতে পেরেছো। এটা আসছে প্যাসকেলের সূত্র থেকে, এখানে আমরা F2 বের করছি, তারপরে দ্বিতীয় পৃষ্ঠের কাজ বের করছি, W2 বল বাই সরণ। এখন L2 কতটুকু সরণ হবে সেটা আমাদের বের করতে হবে। L2 সরণটা কতটুকু এটা আমাদের বের করতে হবে। মনে রাখবে এইখানে যতটুকু পানি ছোট পৃষ্ঠে যতটুকু পানি নিচে নামবে ততটুকু পানি এখানে ধাক্কা দিবে, অর্থাৎ এখানে বাড়বে। সাপোজ যদি এখানে 5 মিলিলিটার পানি নিচে নেমে যায়, ওই 5 মিলিলিটার পানি এখানে বাড়বে, এটা তো ক্লিয়ার। এখানে যতটুকু পানি নিচে নামবে ততটুকু পানি এখানে বাড়বে, এইটুকু ক্লিয়ার কিনা। এখানে যতটুকু পানি নিচে নামবে সেই পানি তো এখানে আসবে, এখানে ততটুকু পানি বাড়বে, ততটুকু পানি এখানে সে ধাক্কা দিবে। তো এই পানির আয়তন কত, এই পানির আয়তন ক্ষেত্রফল গুণন উচ্চতা, এই যে পানিটা ছিল সেই পানির আয়তন A1 ইন্টু L1, এটা হচ্ছে এই পানির আয়তন। এইখানকার যে পানির আয়তন সেটা হচ্ছে ক্ষেত্রফল A2 ইন্টু L2। মনে রাখবে এই পানির আয়তন আর এইখানে যে পানিটা ধাক্কা দিয়ে প্রসারিত হয়েছে L2, আর এই পিস্টনের ক্ষেত্রফল, এই আয়তন সমান, অর্থাৎ এই আয়তন আর এই আয়তন সমান, আর একই পানি তো এখান থেকে যতটুকু পানি নামছে এখানে ততটুকু পানিই তো বাড়ছে, ততটুকু পানি বাড়ছে। তাই এই আয়তন, পানির আয়তন আর এই পানির আয়তন সমান। তাহলে আমরা বলতে পারি A1 ইন্টু L1 ইকুয়াল A2 ইন্টু L2। এখান থেকে যদি আমরা L2 বের করে নেই, A1 L1 বাই A2, A1 L1 বাই A2। এখন আমরা এখানে মান বসাই দেই, L2 এর মান, L2 এর মান বসাই দিলে কি আসে, এই জায়গাটাতে আমরা L2 এর মানটা বসাই দেব। আমরা এই জায়গাটা বসাই দিচ্ছি, আমরা আরেকবার রিভিউ দেবো, তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে
আসলে ঘটনাটা কি, W2 ছিল F2 ইন্টু L2, L2 এর জায়গায় আমরা এই মানটা বসাই দিচ্ছি, F2 ইন্টু A1 ইন্টু L1 বাই A2, এই মানটা আমরা বসিয়ে দিলাম। সবাই বোঝার চেষ্টা করো, W2 ইকুয়াল আমরা এইটা পাইলাম। এখন ধরো F2 ইকুয়াল ছিল F1 A2 A1, এইখানে বোঝার চেষ্টা করতে হবে F2 মানটা হচ্ছে এটা, এই মানটা আমরা এখানে বসাই দেব। ঠিক যেখানে F2 আছে সেখানে আমরা F2 মানটা বসিয়ে দেব। এই যে F2 মানটা ভালো করে খেয়াল করতে হবে, F2 মানটা F2 এর জায়গায় আমরা বসিয়ে দেব। বসিয়ে দিলে কি আসে, F2 মান হচ্ছে F1 ইন্টু A2, ভালো করে খেয়াল করতে হবে, এই 1টা নিচে নেমে যাবে, ইন্টু A1 ইন্টু L1 বাই নিচে কি আসতেছে, ওকে, নিচে কি আসতেছে, একটা A1 ছিল আর এখানে একটা A2 ছিল। দেখো এটা বুঝছো কিনা, এইটু বুঝলে এখন ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা ধাপে ধাপে জিনিসগুলো আবার ব্যাখ্যা দিব। এখন এই A2 কাটা গেল, A1 কাটা গেল, থাকলো কি F1 L1, তার W2 ইকুয়াল F1 L1। আবার আমরা এখানে দেখেছি F1 L1 ইকুয়াল W1, তার W2 ইকুয়াল এটা মান W1। তাহলে আমরা পেয়ে গেলাম এইখানকার কিন্তু কাজ আর এইখান কিন্তু কাজ দুটো সমান। এখন আমরা একবার রিভিউ করে নেই, তাহলে তোমাদের কাছে অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। আসলে অনেক কঠিন একটা বিষয়, ধাপে ধাপে করতে হচ্ছে, তাহলে তোমাদের কাছে এখন ক্লিয়ার হবে বিষয়টি। প্রথমে আমরা ছোট পিস্টন, তোমাদের এইখানে যে বিষয়টা বেসিক যে বিষয়টা জানা থাকতে হবে যে এইখানে বল প্রয়োগ করা হলে যতটুকু পানি নিচে নামবে ততটুকু পানি এখানে বৃদ্ধি পাবে, এইটুকু তোমার মাথায় রাখতে হবে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে ছোট পিস্টনে বল বৃদ্ধি করার ফলে যে কৃত কাজ পাওয়া যাবে, যে শক্তি পাওয়া যাবে, বড় পিস্টনে একই কৃত কাজ একই শক্তি পাওয়া যাবে, এটাই আমাদের প্রশ্ন। এই প্রশ্নের জন্য একটি ইউ আকৃতির দুটি সিলিন্ডার যুক্ত পাত্র নেওয়া হয়েছে। দুটি সিলিন্ডার একটি নল দ্বারা সংযুক্ত আছে। এই সিলিন্ডারের মধ্যে তরল পদার্থ নেওয়া হয়েছে। ছোট সিলিন্ডারে F1, ছোট সিলিন্ডারে ছোট পিস্টনে F1 বল প্রয়োগ করা হয়েছে। ছোট পিস্টনের ক্ষেত্রফল A1, বল প্রয়োগ করার ফলে যতটুকু পানি নিচের দিকে নেমে এসেছে তার দৈর্ঘ্য L1। বড় পিস্টনের ক্ষেত্রফল A2, বল পাওয়া গেছে F2, আর যতটুকু পানি এসে এখানে ধাক্কা দিয়ে আয়তন বৃদ্ধি পেয়েছে, পানির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, সেই পানির দৈর্ঘ্য আছে L2। এইখানকার যে পানির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে L2। এখন ছোট পিস্টনে কৃত কাজ কি, ছোট পিস্টনে কৃত কাজ W ইকুয়াল বল ইনটু সরণ F1 ইনটু L1। এখন বড় পিস্টনের আমরা জানি ছোট পিস্টনের যে কাজ চাপ বড় পিস্টনে একই চাপ হবে, এটা ছিল প্যাসকেলের সূত্র। তাই ছোট পিস্টনের চাপ F1/A1, বড় পিস্টনের চাপ F2/A2। এখান থেকে আমরা F2 মানটা বের করে রেখে দিব। এটা ধরো যে ইকুয়েশন নাম্বার 1, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দেই, এটা ইকুয়েশন নাম্বার 2। এটা আমি F2 মান বের করে রাখছি। এখন বড় পিস্টনে কৃত কাজ W2 ইকুয়াল F2 ইনটু দৈর্ঘ্য, যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা কি দিলাম সমীকরণ নাম্বার 3। সমীকরণ নাম্বার 3, এটা হচ্ছে বড় পিস্টনে কৃত কাজ। তা বড় পিস্টনে কৃত কাজ আছে, ছোট পিস্টনে কৃত কাজ আছে। আমাদের প্রমাণ করতে হবে এখন W1 আর W2 সমান, অর্থাৎ এই কৃত কাজ সমান হলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। এখন এই কৃত কাজটা আর এই কৃত কাজটা সমান করার জন্য আমাদের এখানে মান বসাইতে হবে। কার মান বসাইতে, F2 আর L2 মান বসাইতে হবে। F2 মান অলরেডি আমরা বের করে রেখেছি, L2 মান এখন আমরা বের করি নাই। আর L2 মান বের করার জন্য আমরা যে কথাটা বলেছি যে এখানে যতটুকু তরল নিচে নামবে সেই তরলের আয়তন যা, ওই তরলটা এখানে উপরের দিকে উঠবে। অর্থাৎ এখানে যতটুকু তরল, যত আয়তনের তরল নিচে নামবে
তত আয়তনের তরল উপরে উঠবে। তাহলে এইখানে আয়তনটা বের করি, A1 L1 আয়তন, এইখানে যে তরলটা উপরে দিয়ে উঠবে তার আয়তন A2 L2, অর্থাৎ ক্ষেত্রফল আর দৈর্ঘ্য উচ্চতা গুলো আয়তন। এই আয়তন যেহেতু সমান করে দিলাম, L2 মান বের করলাম। তাহলে আমরা L2 মান পেয়ে গেছি, F2 মান পেয়ে গেছি। F2 আর L2 মানটা আমরা এখানে বসাই দিব। আমরা এখানে বসাই দিয়েছি, F2 মান বসাইছি প্রথমে, তারপরে L2 মান বসাইছি। বসানোর পর কাটাকাটি করে শেষে আসছে আমার F1 L1। তাহলে এই সমীকরণের 3 নং সমীকরণে F2 মান বসাইছি আর এই L2 মান বসাইছি। এটা আমরা সমীকরণ নম্বর 4। তাহলে 3 এ আমরা কার মান বসাইছি, F2 মান বসাইছি আর L2 মান বসাইছি। এই যে এখানে বসানোর পর আমাদের ক্যালকুলেশন করে আসছে এই জিনিসটা আসছে, এই যে এটা আসছে W2 F2 L2, F2 রাখছি, L2 মান প্রথম বসাইছি, L2 মান বসানোর পর F2 মান বসাইছি, তারপরে কাটাকাটি করেছি, কাটাকাটি করার পর আমাদের আসছে W2 F1 L1, অর্থাৎ কিন্তু কাজ বড় পিস্টনে কিন্তু কাজ F1 L1, কিন্তু আমরা ছোট পিস্টনে কিন্তু কাজ F1 L1। তাহলে F1 L1 এখানেও পেলাম, তো এটা W1, W2 W1, অর্থাৎ বড় পিস্টনে কিন্তু কাজ আর ছোট পিস্টনে কিন্তু কাজ সমান হয়ে গেছে।